পহেলা জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। সুনীল অর্থনীতির বিকাশে গঠন করা হবে উন্নয়ন কর্তৃপক্ষ। থামছেই না মব সন্ত্রাস। 3 মাসে প্রায় অর্ধশত প্রাণহানি। বিচারহীনতা ও উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় আসছে না নিয়ন্ত্রণে, বলছেন বিশ্লেষকরা। কঠোর ব্যবস্থার তাগিদ। কমছে না হামের সংক্রমণ। হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। আক্রান্ত শিশু সন্তান নিয়ে দিশেহারা অভিভাবক। ঝুঁকিপূর্ণ এলাকা ও 4 সিটিতে টিকাদান। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত হয়ে যায়, তারপরে গাড়ি চালিয়ে তার মন চায় না। 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে মারা হয় না। কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি। পাম্পের লাইনে কাটে অর্ধেক বেলা। আয় কমায় বিপাকে রাইড শেয়ার চালক। জ্বালানি সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে 30%। ব্যাহত রফতানি কার্যক্রম। এবং 2 দিন পর আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। হরমুজ অবরোধ প্রত্যাহারে চাপ সৌদির। যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্বমন্দার শঙ্কা IMF এর। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় অধিবেশন। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়নে সংসদ সদস্যরা পরামর্শ দিলে বিবেচনায় নেবে সরকার। সুনীল অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সুনীল অর্থনীতি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সরকারের প্রতিশ্রুতি। বিশাল উপকূলীয় এলাকা ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে বলে জানান সরকার প্রধান। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। অপার সম্ভাবনায় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। বর্তমান সরকার এমএসপি বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়টি বিবেচনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি মব সন্ত্রাস। বিশ্লেষকরা মনে করছেন, বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনও মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সংস্কৃতি থেকে হয়তো নিষ্কৃতি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে মাজারে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হয়েছেন 80 জন, যার মধ্যে গত মাসে 25টি মব সহিংসতার ঘটনায় নিহত হন 13 জন। ফলে প্রশ্ন উঠছে, আবারও কি মাথাচাড়া দিয়ে উঠছে মব সংস্কৃতি, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধীর? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী আছে, কিছু ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী আছে, কিছু সমাজের দুষ্কৃতিকারী আছে, যারা এই মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা লক্ষণ সমূহ দেখছি যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির
একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন মব সংস্কৃতি রুখতে প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে কেবল সরকার নয়, নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যে কোনো অ্যাডভান্স ইন্টেলিজেন্স সেটা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর সব জায়গায় এই ইনফরমেশনগুলো পেতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে আর জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। মব যে পর্যায়ে এসছে, এই পর্যায়ে মবকে নিয়ন্ত্রণ করতে হলে, নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও যুক্ত হতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা কি করছে, সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে। ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে 128 জন নিহত হন মব সহিংসতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে কমছেই না হামের প্রকোপ। রোগের চাপে হাসপাতালে শয্যা সংকট, আক্রান্ত শিশু সন্তান নিয়ে দিশেহারা অভিভাবকরা। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত ছাড়িয়েছে 18,000, আর আক্রান্ত উপসর্গে মৃত্যু হয়েছে 164 শিশু। চিকিৎসকরা বলছেন, আগে থেকে অপুষ্টি বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের মতো রোগে আক্রান্ত শিশুরা হামে বেশি গুরুতর অবস্থায় পড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন এ না পাওয়ায় বাড়ছে প্রাদুর্ভাব। সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা কমাতে পারলে হামেও মৃত্যু কমিয়ে আনা সম্ভব। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং নাটোরে আছেন আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব এবং সেই সাথে পাল্লা দিয়ে আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের যে সবশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী হাম সন্দেহে যেই শনাক্তের সংখ্যা, সেটি আসলে প্রায় 20,000, 18,000 ছাড়িয়ে গেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে 11,000-এর বেশি রোগী এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,000-এর বেশি রোগী। এবং এখন পর্যন্ত 15 মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে 164 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তো সেই সঙ্গে আমরা প্রতিদিনই দেখছি প্রায় 1000-এর বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে কিংবা সংক্রমিত হচ্ছে এবং 8, 9, 10 এই সংখ্যায় মারা যাচ্ছে শিশুরা। তো সেই অনুপাতে যদি বলতেই হয় যে আশঙ্কাজনক কি বলা যায়, এবং হাসপাতালগুলোতেও যে চিত্র সেটি কিন্তু একই রয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালের শিশু ওয়ার্ডের যেই চিত্র বেশ কয়েকদিন ধরে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, সেই চিত্র কিন্তু এখনো রয়েছে। এখনো প্রতিদিনই নতুন নতুন রোগী এখানে আসছে, ভর্তি হচ্ছে এবং নতুন রোগী অবশ্য সুস্থ হচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছে, বর্তমানে যেই রোগীরা অর্থাৎ যেই শিশুরা ভর্তি আছে তাদের মধ্যে বড় একটি অংশ পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের যেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম। চিকিৎসকরাও বলছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় এই শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং তাদের যেই শরীরের অন্যান্য যেই জটিলতা, সেই জটিলতাগুলো দেখা দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আইসিইউ সাপোর্টও নেওয়া লাগছে। তো এই ছিল রাজধানীর ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের সবশেষ খবর। আমরা জানতে চাই নাটোরের অবস্থা, সেখানে আছেন সহকর্মী আল মামুন। দেশের 18টি জেলাতে হামের যে ঝুঁকিপূর্ণ জেলা হিসাবে চিহ্নিত করা হচ্ছে, নাটোর জেলা রয়েছে। তবে নাটোর জেলা অন্যান্য উপজেলা থেকে সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসাবে সেটি ধরা হয়েছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৭৪টি শিশু কিন্তু হামের আক্রান্ত হচ্ছে এবং বর্তমানে কিন্তু আর নাটোর সদর হাসপাতালে 15 জন এই শিশুগুলো চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। একটি বিষয়, সদর উপজেলায় 5 এপ্রিল থেকে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং 8টি স্থানে কিন্তু এই টিকা প্রদান করা হচ্ছে। 5 থেকে 59 মাস বয়সে 48,414 জন শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পৌরসভা পাশাপাশি যে ইউনিয়ন পরিষদ আছে সেগুলোতে কিন্তু টিকা প্রদান করা হচ্ছে। তবে একটি বিষয়ে 13 এপ্রিল পর্যন্ত 15,800 শিশুকে কিন্তু টিকা প্রদান করা হয়েছে। একটি বিষয় যেটি বলতে পারি, এ পর্যন্ত কিন্তু সদর উপজেলায়
2 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে হামের আক্রান্ত হয়ে, এবং নাটোর পৌরসভা এবং সহ পৌরসভা হরিশপুর ইউনিয়নে এই 2 শিশু মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু সর্বোত্তম যে চিকিৎসা সেবা এবং হামের টিকা দেওয়া শুরু পর থেকে কিছুটা কিন্তু হামের প্রথম কমেছে। এই ছিল আমার কাছে নাটোর সদর হাসপাতালের সর্বশেষ। নাটোর থেকে সহকর্মী আল মামুন এবং রাজধানী থেকে সহকর্মী মনির হোসেন জানাচ্ছিলেন হাম আক্রান্ত শিশুদের সবশেষ খবরাখবর। জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, কেউ কেউ অপেক্ষা করছেন রাত থেকে। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। কর্তৃপক্ষ বলছে বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বেড়েছে চাপ। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে, কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালে এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। আনুমানিক 12 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে তেলের জন্য অপেক্ষা করে মাত্র 500 টাকার তেল পাবেন। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। রাত 1টা থেকে এই পর্যন্ত দাঁড়ানো, মানে এখন তো ঘুমাইতে পারি নাই। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই এটাই ভাই বুঝতে পারতেছি না। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সমগত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। পাম্প কর্তৃপক্ষ বলছে বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় তৈরি হয়েছে বাড়তি সংকট। গতকালকে যেহেতু নতুন কোনো গাড়ি আসেনি, এই জন্য আজকে যখন স্টার্ট করবো আমরা ডেলিভারির জন্য তেলের গাড়ি আসার পরে স্টার্ট করতে হবে। তেলের গাড়ি আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছে, এই জন্য লাইনটা আরও বেশি দীর্ঘ হয়ে গেছে। ফুয়েল পাস অ্যাপসের আওতায় থাকা মোটরসাইকেল চালকরা দিনে 10 লিটার আর সাধারণ বাইকাররা পাচ্ছেন 5 লিটার করে জ্বালানি তেল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানিবাহী আরও 3টি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আর ভারত থেকে পাইপলাইনে কাল 5000 মেট্রিক টন ডিজেল আসবে দিনাজপুরের পার্বত্যপুরী ডিপোতে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, আর দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে, এবং আপনারা জানেন যে জ্বালানিবাহী 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, এবং ডলফিন জেটিতে এই মুহূর্তে নোঙর করে ফেলেছে গ্রেট প্রিন্সেস নামে জেটফুলবাহী যে জাহাজটি সেটি, এবং আরও যে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে ডিজেল, এবং গ্রেট প্রিন্সেস এই জাহাজটিতে মোট 12,000 টন যে জেট ফুয়েল সেটা রয়েছে, এবং এই মুহূর্তে খালাসের প্রক্রিয়া কিন্তু চলছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং এই জেট ফুয়েল এসেছে গতকাল সকালবেলা, এবং এর বাইরে যে 2টি জাহাজের ডিজেল এসেছে সেগুলো প্রায় পরিমাণ হচ্ছে 68,000 টন, এবং এই 2টি জাহাজও গতকাল রাতে চট্টগ্রাম বন্দরের সীমানায় এসে পৌঁছায়। এবং আজকে দুপুরের নাগাদ একটি জাহাজ যেটির নাম এমটি লুসিয়া সোলিস, সেটি হয়তো এই যে ডলফিন জেটি সেখানে নোঙর করার কথা রয়েছে, এবং এই জাহাজটিতে প্রায় 35,000 টন ডিজেল রয়েছে। এবং অন্য আরেকটি জাহাজ সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে এসেছে, এবং সেখানেও ডিজেলের পরিমাণ কিন্তু প্রায় 33,000 টন রয়েছে। আর এর বাইরে আমরা যতটুকু তথ্য পেয়েছি আরও 2টি এলএনজি বাহী জাহাজ কিন্তু দেশের পথে রয়েছে, যেগুলো সম্ভাব্য সময় হচ্ছে আগামীকাল একটি আসবে, আর একটি 18 এপ্রিল চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এবং এই 2টি জাহাজ মূলত মহেশখালীতে যে সমুদ্র অংশ সেখানে নোঙর করবে। তো জ্বালানিবাহী যে জাহাজ সেগুলো আসছে, কিন্তু আমরা দেখেছি যে এখনও যে সংকট জ্বালানি সেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে গতকাল কিন্তু 2টি ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইস্টার্ন রিফাইনারি। একটি ইউনিটে খুব সামান্য পরিমাণ যে উৎপাদন সেটা চলছে, যদিও সরকারের পক্ষ থেকে যে বিকল্প জ্বালানি সংগ্রহ ইস্টার্ন রিফাইনারির জন্য সেটা চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। আমরা দিনাজপুরে চলে যাব, সেখানে সহকর্মী দুলাল আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। জ্বালানি সংকট কিন্তু দিনে দিনে কিন্তু আরো তীব্রতর হচ্ছে। এর মধ্যে একটি সুখবর রয়েছে যে ভারতের নুমালীগড় রিফাইনারিজ থেকে গতকাল পার্বতীপুর রেলহেড ডিপোতে 8,000 মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে, এবং আগামীকাল 16ই এপ্রিল থেকে আগামী আরও 5,000 মেট্রিক টন আপনার ডিজেল আসা শুরু হবে।
ভারতের নুবালিগড় থেকে পাইপলাইন দিয়ে পার্বতীপুর রেলহেড ডিপোতে ইতিমধ্যে মার্চ মাসে কিন্তু ভারত থেকে কিন্তু 22,000 মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে, যেটি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ম্যানেজার। তিনি বলেছেন যে ভারত থেকে ডিজেল আসা কিন্তু অবিরাম রয়েছে এবং তাদের যে চুক্তি অনুযায়ী 40,000 মেট্রিক টন আপনার এপ্রিল মাসে আসার কথা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে এই পেট্রোল পাম্পগুলো থেকে তীর্থের কাকের মতো তেল নেওয়ার জন্য একদিকে গাড়ি আরেকদিকে মোটরসাইকেলের সারি সারি লাইন, দীর্ঘ লাইন আমরা দেখছি। প্রায় বিরলের একটি পাম্প স্টেশনে প্রায় 1 কিলোমিটার আপনার তেল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। আমরা যেটি জানি যে গতকাল কিন্তু পার্বতীপুর রেলহেড ডিপো থেকে কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হয়নি। বরাদ্দ দেওয়া না হওয়ার কারণে আজকে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি জানিয়েছেন যে রংপুর এবং পার্বতীপুর রেলহেড ডিপো থেকে 1,40,000 লিটার পেট্রোল, 40,000 লিটার অকটেন এবং 5 লাখ লিটার আপনার ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এই বরাদ্দকৃত তেল কিন্তু কখন আসে পৌঁছাবে এখন পর্যন্ত বিরলের আপনার এই পাম্পগুলো জানে না। তারা যেটা বলছেন যে হয়তো 2টো থেকে আপনার এই তেল দেওয়া শুরু হবে এবং এইখানে কিন্তু এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন। আর এইদিকে পার্বতীপুর রেলহেড ডিপো থেকে যেটা বলা হয়েছে যে ভারত থেকে আপনার ভারতের নুবালিগড় থেকে যে ডিজেল তেল, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তো আমার কাছ থেকে ডিজেল তেল এবং আপনার পেট্রোলের যে খবরাখবর এই ছিল। জ্বালানিবাহী 3টি জাহাজ এসেছে চট্টগ্রামে। কাল ভারত থেকে ডিজেল আসবে দিনাজপুরে, সেখান থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদ আরও থাকছে। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রা, আন্দামানে নৌকা ডুবে নিখোঁজ 250-র বেশি রোহিঙ্গা ও বাংলাদেশে 36 ঘন্টা ভেসে থাকার পর 9 জনকে জীবিত উদ্ধার। তালিকা করে ফুটপাতে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধন করে এই কথা জানান তিনি। অল্প জায়গায় বেশি দোকান ঠেকাতে হকার কোথায় বসবে তার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান আব্দুস সালাম। 1 সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনার বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব। 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় 2.5 শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। ঝড়ো আবহাওয়া, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যায়। গত 9 এপ্রিল বাংলাদেশ কোস্টগার্ড 9 জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের একজন জানান, প্রায় 36 ঘন্টা পানিতে ভেসেছিলেন তিনি এবং নৌকা থেকে ছড়িয়ে পড়া তেলে দগ্ধ হন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শাহজালাল বিমানবন্দরে বাহরাইনে মারা যাওয়া প্রবাসী গিরিশ চন্দ্র ধরের মরদেহ হস্তান্তর শেষে এই কথা বলেন তিনি। এ সময় সবাইকে BMET রেজিস্ট্রেশন করে বিদেশে যাওয়ার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের বাহরাইনে হার্ট অ্যাটাকে মারা যাওয়া বাংলাদেশি প্রবাসী গিরিশচন্দ্র সূত্রধরের মরদেহ দেশে এসেছে। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে সরকারের পক্ষ থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শেষকৃত্যের জন্য তাৎক্ষণিকভাবে দেয়া হয় 35,000 টাকা। এ সময় প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। সবাইকে BMET রেজিস্ট্রেশন করে বিদেশ যাওয়ার আহ্বানও জানান তিনি। লাশটা আনতে খরচ হয়েছে 4,25,000 টাকা, আর আমরা এখন লাশ দাফন এবং পরিবহন এ বাবদ 35,000 টাকা দেব এবং পরবর্তীতে পরিবারকে দেওয়া হবে 3 লক্ষ টাকা। যারা বিদেশে যান তারা যেন প্রত্যেকে BMETর সাথে রেজিস্ট্রেশন করে যান, যাতে সরকারের রেকর্ডে তারা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত থাকেন এবং সরকার তাদের পরবর্তী দেখাশোনা করতে পারে। গিরিশচন্দ্র ধরের গ্রামের বাড়ি সিলেটের পূর্ব মাছপাড়ায়। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনার বিদায়, 9 বছর পর সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ, লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ 4-এ পিএসজি। এবার বাণিজ্যের খবর। জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। গ্যাস বিদ্যুতের ঘাটতিতে উৎপাদন কমেছে 25 থেকে 30%। গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে চাহিদা মতো মিলছে না জেনারেটর চালানোর ডিজেল। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ব্যাহত হচ্ছে রফতানি কার্যক্রম। এ অবস্থায় জ্বালানি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমইএ। MS আরিফিনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে বছরের পর বছর ধরে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না পেয়ে নির্ভরতা থেকে গেছে জেনারেটরই, যা চালাতে দরকার হয় ডিজেল, ফার্নেস অয়েল ও এলপিজির মতো জ্বালানি। কারখানা মালিকদের তথ্য, গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন গড়ে 10 ঘন্টা কর্মঘণ্টায় লোডশেডিং হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত। উৎপাদন ধরে রাখতে যেমন দরকার হচ্ছে সাধারণ জেনারেটর, তেমনি গ্যাসের চাপ কম থাকলেও বিকল্প হিসেবে চালু রাখতে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারের জেনারেটর। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন উৎপাদকরা। ফ্যাক্টরিতে আমরা ডিজেল বেশি দামে কিনলে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। সেম কেনি মাল পাঠাতে গেলে আমাদের কন্টেইনার ভাড়া, পাশাপাশি শিপিং যে খরচটা, এটাও কিন্তু 50% 100% বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 20 থেকে 30%। জ্বালানি বিভাগকে এমন তথ্য দিয়ে কারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারে চিঠি দিয়েছে বিজিএমইএ। যে জিনিস দেশে তৈরি হয় না সেইখানে যদি আপনি হেভিলি ট্যাক্স বা ডিউটি ইম্পোজ করেন, দিনের শেষে কী হবে? এটা তো ভোক্তা পর্যায়ে দাম বেশি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, আমাদের এক্সপোর্টে ইম্প্যাক্ট হবে, আমাদের যে লোডশেডিং হলে আমরা যে আপনার ডিজেল জেনারেটর চালাই সেটার ইম্প্যাক্ট হবে। সো এইটার ক্ষেত্রে প্রতিনিয়ত বসে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববাজারে বেড়ে যাওয়া জ্বালানি ব্যয়ের বিপরীতে নেতিবাচক ধারায় ধুঁকতে থাকা পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দক্ষ ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। ক্রাইসিসটা রাষ্ট্র কিভাবে ম্যানেজ করবে দক্ষতার সাথে, তাহলেই কিন্তু রাষ্ট্র অনেকটাই বেঁচে যাবে এবং রাষ্ট্র তখন দ্রুত এই সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে তখন দ্রুত বাউন্স ব্যাক করতে পারবে। ইপিবির তথ্য সবশেষ মার্চে বছর ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 19.5% আর 5.5% কমেছে অর্থ বছরের 9 মাসের হিসাবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নাটোরে চাহিদার চেয়ে 50,000 বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তবে পশু খাদ্যের চড়া দামের কারণে লোকসানের আশঙ্কায় রয়েছেন খামারিরা। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকার গরুর খামারি রেকাত আলী 2015 সাল থেকে 600 কেজি থেকে 1200 কেজি ওজনের গরু উৎপাদন করছেন তিনি। প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য বড় আকারে 1.5 শতাধিক গরু পালন করেন। তবে প্রথম 5 বছর লাভ করলেও 2020 সালে করোনার সময় থেকে তিনি লোকসান গুনছেন। টানা 5 বছরে প্রায় 2 কোটি টাকা লোকসান গোনার পর এবার 100টি বড় গরু পালন করেন তিনি। সামনে যে অবস্থা দেখতেছি এখন বেচতে পারবো কিনা, যদি বেচতে পারি যে কোনো দামে বেচে দিয়ে আমি হলো অন্ধকে এখান থেকে মুক্তি নিব, না হলে তো একসময় দেখা যাবে যে আমার সবকিছু এই গরুর খামারের কারণেই হারায় যাবে। এমন পরিস্থিতি জেলার ছোট বড় প্রায় 18,000 গরুর খামার মালিকের। প্রতি বছরে গরুর খাবারের দাম বাড়লেও গরুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হন খামার মালিকরা। গম, ভুসি, খোল এগুলার অনেক দাম, যার কারণে আমরা লাভ উৎপন্ন করতে পারতেছি না। যখন কুরবানি আসে তখনই খাবারের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সরকার একটা পদক্ষেপ নেয় দামের ব্যাপারে বা পণ্যগুলোর ব্যাপারে বা আমাদের খামারিরা যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য খুব উপকার হয় এটা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে এবার কোরবানির ঈদে বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা না থাকায় ভালো দাম পাবেন খামারিরা। আমাদের ভারত থেকেও কোনো কিছু গরু টুরু আসবে না আমরা জানি, ভয়েরও কিছু নাই। গত বছরে যা হয়েছে এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো ভালো হবে মার্কেট, আমি আশা করি। চলতি বছর নাটোরে কোরবানির জন্য পালন করা হয়েছে প্রায় 1,20,000 গরু। সময় সংবাদ, নাটোর।
দেশের বাইরের খবর, যুদ্ধবিরতির শেষ মুহূর্তে ফের এক টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র। 2 দিনের মধ্যে ইসলামাবাদে আবারও বৈঠক করবেন দেশ দুটির প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ প্রায় শেষ দিকে। ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের অবরোধ বড় কোনো প্রভাব ফেলবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালীর অবরোধ তুলে দিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। আর IMF বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে বিশ্বমন্দা। ভারতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে দেশটির বাঙালিরা। পশ্চিমবঙ্গে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। কলকাতার যাদবপুর সহ বিভিন্ন জায়গায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। মূলত বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় 2017 সালে কলকাতায় প্রথম মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর থেকে প্রতিটি বছরই পহেলা বৈশাখে কলকাতার বিভিন্ন জায়গায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এবার খেলা খবর। ঘুরে দাঁড়িয়েও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে কাতালানদের কাছে 2-1 গোলে হেরেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে জয় সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। আরেক ম্যাচে লিভারপুলকে হারিয়ে শীর্ষ 4 নিশ্চিত করেছে পিএসজি। প্রথম লেগে নিউ ক্যাম্পে 2-0 গোলে হেরে যাওয়ায় ফিরতি পর্বে বড় জয় প্রয়োজন ছিল বার্সেলোনার। রিয়াল ইয়ার মেট্রোপলিটনে তারুণ্য নির্ভর দল নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হ্যান্সি ফ্লিক। কোচের আস্থার প্রতিদান দিয়ে 4 মিনিটে লিড নেন ইয়ামাল। 24 মিনিটে ব্যবধান 2-0 করেন ফেরান তোরেস। 2 লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের স্কোর লাইন তখন 2-2। স্বপ্ন দেখতে শুরু করে বার্সেলোনা, তবে সেই স্বপ্ন কিছুক্ষণ পর ধূলিসাৎ করে দেন আদেলোমোলা লুকমান। 55 মিনিটে তোরেস আরও 1 গোল করলে অফসাইডে বাতিল হয় তার গোল। 79 মিনিটে এরিক গার্লিয়াস লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় কাতালানরা। শেষ দিকে লেয়ানডস্কি, রাশফোর্ডরা নেমেও বার্সাকে বড় জয় উপহার দিতে পারেনি। 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী, সুনীল অর্থনীতির বিকাশে গঠন করা হবে উন্নয়ন কর্তৃপক্ষ। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রায় অর্ধশত প্রাণহানি। বিচারহীনতা ও উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় আসছে না নিয়ন্ত্রণে, বলছেন বিশ্লেষক। কঠোর ব্যবস্থার তাগিদ। এবং কমছে না হামের সংক্রমণ, হাসপাতালে রোগীর চাপে শয্যা সংকট। আক্রান্ত শিশু সন্তান নিয়ে দিশেহারা অভিভাবক, ঝুঁকিপূর্ণ এলাকা ও 4 সিটিতে টিকাদান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ধন্যবাদ। খেলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।